আমরা অনেকেই কিন্তু আওয়াজ তুলছি যে ফ্যাসিস্টের পতন হয়েছে। আমি বলবো আপনি ভুল বলছেন, মিথ্যা বলছেন। এই জাতি মনে হয় না কখনো সুখী হতে পারবে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইবনে মাজাহ শরীফের একটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে জাতি ওজনে বা মাপে কম দিবে সেই জাতি দুর্ভিক্ষের কবলে পড়বে। শুধু তাই নয়, কঠিনভাবে শাসক গোষ্ঠীর দ্বারা অত্যাচারিত হবে। আমরা কখনোই শান্তি পাবো কিনা, সুখ পাবো কিনা, সেটা আসলে এখন ভাবনার সময় এসেছে। হ্যাঁ, শুনতে একটু খারাপ লাগলো, আমি আবারও বলছি, এই জাতি মনে হয় না কখনো সুখী হতে পারবে। আমরা মনে হয় না কখনো শান্তিতে থাকতে পারবো। আমরা প্রতিনিয়তই শাসক গোষ্ঠীর দ্বারা অত্যাচারিত হব এবং এটা হতে থাকবো। আমাদের নবীজির হাদিস তো কখনো মিথ্যা হয়নি আজ পর্যন্ত, পবিত্র কোরআন তো মিথ্যা হয় না। তো পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় ওজনে কম না দিতে বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের এই বাঙালি জাতি আমরা কি ওজনে কম দিচ্ছি? উত্তর হচ্ছে হ্যাঁ, আমরা প্রতিনিয়ত ওজনে কম দিচ্ছি। এই ওজনটাকে শুধু একটা বাটখারা নিয়ে আমি মাপলাম আর কম দিলাম, বেশি দিলাম, শুধু এই অর্থে বিবেচনা না করে আমরা একটু ব্যাপক অর্থে চিন্তা করি, তাহলে আমরা দেখব সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ওজনে কম দেওয়ার ট্রেন্ড আছে। দেখেন না, আপনারা তো নিশ্চয়ই শোনেন, ডিম, পেঁয়াজ, রসুন এগুলোকে সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করে বাজারে দাম বাড়ানো হয়। তাহলে এইটা কি একটা অবিচার না? ওজনে কম বলতে বোঝানো, আমার ব্যাখ্যা যেটা, সেটা হচ্ছে অবিচার করা, অন্যায় করা। এভাবে করে প্রতিটা স্টেজে, আপনি রাত্রেবেলায় বের হয়েছেন, বৃষ্টি হচ্ছে বা কুয়াশাচ্ছন্ন একটা রাত, আপনি রিক্সা পাচ্ছেন না, কিন্তু হুট করে আপনি যখন একটা রিক্সা পাবেন যেখানের ভাড়া 20 টাকা, সেখানে সে 100 টাকা চেয়ে বসে থাকবে। মানে তার চান্স, সেই চান্সের অসৎ ব্যবহার সে কিন্তু করলো। 20 টাকার ভাড়া রাত হলে সেটা 40 হতে পারে, কিন্তু সে 100 টাকা চেয়ে বসে থাকবে। কারণ ওই যে আমাদের একটা টেন্ডেন্সি, আমাদের এই জাতির সবার মধ্যে একটা টেন্ডেন্সি যে আরেকজনকে কিভাবে ঠকাতে হবে, কিভাবে জোর করে একটা জিনিস নিতে হবে। আপনি বাজারে যান মাছ কিনতে, কথার কথা শিং মাছ কিনবেন, শিং মাছ হাইব্রিডগুলো একটু ছোট ছোট দেখে বাচ্চাগুলো নিয়ে বলে দিবে এটা হচ্ছে দেশি শিং মাছ, বা মিক্স করে বেচে দিবে আপনার কাছে। ইলিশ মাছ যারা চেনে না তাদের কাছে দেখা গেল যে চন্দ্রা ইলিশ, সেগুলোকে ইলিশ বলে বেচে দেওয়া হচ্ছে। দুধওয়ালা দুধের ভিতরে একটু পানি মিশিয়ে নিয়ে আসছে। আমরা যে খাবার পানি কিনি, 1/2 লিটারের এক বোতল, 20 টাকা দাম, অথচ এই পানি 1 লিটারে উৎপাদন খরচ হয় 5 টাকা থেকে সর্বোচ্চ 7 টাকা উৎপাদন খরচ। তো কোম্পানি একটা প্রফিট গেইন করুক, ওকে, কিন্তু এটা বিক্রি করতেছে 30 টাকা। আপনারা যে 1/2 লিটারের পানির বোতল কিনে খাচ্ছেন 20 টাকা দিয়ে, এই পানির বোতল দোকানদারের কেনা পড়ে হচ্ছে 8 টাকা, তারা বিক্রি করে 20 টাকা, 12 টাকা লাভ করে। এবং যদি কোনো কোম্পানি এখানে দামটা কমিয়ে দেয়, তার পানি আর দোকানদার চালাতে চায় না। এখানে লাভ কম দেখে দোকানদার আর এই পানিটা রাখতে চায় না। তাহলে তারও কি একটা প্রতিযোগিতা, টেন্ডেন্সি যে ওজনে কম দিতে হবে, মানুষের কাছ থেকে নিতে হবে। সহজ কথা, প্রতিটা সেক্টরে যদি আমরা বিচরণ করি তাহলে এটা দেখতে পাবো। একজন শিক্ষক ওজনে কম দিচ্ছেন ক্লাসে ফাঁকির মাধ্যমে। অনেক টিচার আছে, আপনারা খোঁজ নিলে দেখতে পারবেন, যারা একসাথে 15 দিন সাইন করে দিচ্ছে, আমি এসেছিলাম, ক্লাস নিয়েছি, এই সিগনেচার দিয়ে দিচ্ছে। মিথ্যা, ডাহা মিথ্যা, ঠকাচ্ছে। একজন ডাক্তার ঠকাচ্ছে। একজন ডাক্তার যেই ওষুধ কোম্পানির মানুষেরা তাকে বেশি উপঢৌকন, উপহার, অর্থবিত্ত, টাকা পয়সা দিতে পারে, সেই ওষুধটি লিখছে। ডাক্তাররা ওষুধ কোম্পানির কাছ থেকে এয়ার কন্ডিশন, গাড়ি, ফ্রিজ, টিভি, ইভেন বাচ্চার ডায়াপার পর্যন্ত গিফট পাচ্ছে। নিজের পরনের যে আন্ডার গার্মেন্টস, জাঙ্গিয়া পর্যন্ত গিফট দেয় হচ্ছে ওষুধ কোম্পানিগুলা। বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে যতগুলা টেস্ট পাঠায়, প্রত্যেকটা টেস্টের 50% ডাক্তার পেয়ে যাচ্ছে। টেস্ট লাগলেও দিচ্ছে, কখনো না লাগলেও দিচ্ছে। তাহলে ডাক্তারও কি ওজনে কম দিচ্ছে না? একজন আইনজীবী মামলার কেস স্টাডি করে বুঝতেছে এটা একটা মিথ্যা মামলা, কিন্তু সেই মিথ্যা মামলায় ওনার বাদীকে উনি জিতিয়ে দেওয়ার জন্য লড়াই করছে টাকার জন্য। নৈতিকতা কোথায় আমাদের? দেখুন, যদি নৈতিকভাবে সৎ না হয় একটা জাতি, তাহলে সেই জাতির উন্নতি হওয়া সম্ভব না। দেখুন, আমাদের দেশে ফলমূল বিক্রি করার সময় বলে দেয়, হ্যাঁ খুবই সুস্বাদু হবে, খুবই মিষ্টি হবে, কিন্তু আপনি বাড়ি গিয়ে কেটে খেয়ে দেখেন ফানসা, মিষ্টি না। থাইল্যান্ডে গিয়েছিলাম, তাদের ফ্রুটসগুলো এত ভালো, এবং তারা যখন বলে যে এটা ভালো তো ভালো,
যেটা টক তো সেটা স্ট্রেট বলে দেয় টক। সে ভুটানে গিয়েছিলাম, ভুটানে দেখেছি যে একই মার্কেটে 4 প্রকারের আপেল সাজানো, দেখতে একই রকম কিন্তু দাম আলাদা আলাদা। একটা 60 রুপি, একটা 70 রুপি, একটা 80 রুপি, একটা 100 রুপি। যখন জিজ্ঞেস করা হলো তখন বললো এটা 4 দিন আগের বা 5 দিন আগের, এটা 2 দিন আগের, আর যেটা 100 টাকা দাম এটা আজকে ছিঁড়ে নিয়ে আসা। তাহলে দেখেন ওরা কত অনেস্ট, ওদের মধ্যে নৈতিকভাবে ওরা কতটা স্ট্রং, আমরা নৈতিকভাবে কতটা ডিসঅনেস্ট। আমরা হলে তো মিক্স করে বলতাম সব আজকে ছেড়ে নিয়ে আসা। ইভেন আমাদের সবজি বিক্রেতাদেরকে দেখবেন লাউয়ের বোটা লম্বা করে কেটে রাখে, এরপরে ওই বোটা প্রতিদিন একটু ব্লেড দিয়ে বা ছুরি দিয়ে কেটে দেয় যাতে কষ বের হয়। 2 দিন আগের লাউ কিন্তু আজকে কষ ঝরছে, যাতে বোঝা যায় যে এটা আজকে ছিঁড়ে নিয়ে আসা হয়েছে, কিন্তু এটা তো আজকে ছেঁড়া না। আমরা প্রতিটা স্টেজে ঠকাচ্ছি, নিচু থেকে উপর পর্যন্ত। এই জন্য সরকারের মন্ত্রী এমপি যারা হয় তারা হয়ে যায় দুর্নীতিবাজ। রাষ্ট্রায় বরাদ্দ 100 কোটি টাকা, কিভাবে এটা 20 কোটি টাকার মধ্যে কমপ্লিট করে ফেলা যায় তারা এই পরিকল্পনাটা করে, বাকি টাকাটা সব লোপাট করার পরিকল্পনাটা করে। তো যেই জাতির প্রতিটি মানুষ এইভাবে চেষ্টা করছে যে কিভাবে ওজনে মাপে কম দেওয়া যায়, সেই জাতির উন্নতিটা কিভাবে সম্ভব? একজন ইঞ্জিনিয়ার কিছু টাকা খেয়ে একটা রিপোর্ট লিখে দিচ্ছে যে না সব কিছু ঠিক আছে। তাহলে ডাক্তার, লয়ার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী কি করছে? মালে ভেজাল দিচ্ছে, কৌশল অবলম্বন করছে, খাদ্যে ভেজাল দিচ্ছে প্রতিনিয়ত, এটা তো আমরা দেখতেই পাচ্ছি। দাম ওভার রেটিং করছে। তো নবীজির হাদিস বলছে ওজনে কম দিলে, মাপে কম দিলে সেই জাতির উপরে আল্লাহ কি করবেন? অত্যাচারী শাসক পাঠাবেন। তো এখন আমরা তো অত্যাচারী শাসকই পেয়ে আসছি। সেই ব্রিটিশ শাসন আমল থেকে যদি দেখেন তাহলে সেই আমরা কিন্তু অত্যাচারিতই হচ্ছি। ব্রিটিশরা 200 বছর শাসন করেছে, তাদের দ্বারা অত্যাচারিত হয়েছি। পাকিস্তানিরা করেছে, অত্যাচারিত হয়েছি। জমিদাররা শাসন করতে একটা সময় অত্যাচারিত হয়েছি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে গত 53 বছর আমরা অত্যাচারিত হচ্ছি। এই অত্যাচারের শেষ হবে না। কারণ কি? জাতি হিসাবে আমরা বড্ড ডেঞ্জারাস একটি জাতি। এখানে মানে এত মত মানুষের মধ্যে, এত মত এবং এত ছোট ছোট বিষয় নিয়ে এতটা দলাদলি। আমরা অনেকেই কিন্তু আওয়াজ তুলছি যে ফ্যাসিস্টের পতন হয়েছে। আমি বলবো আপনি ভুল বলছেন, মিথ্যা বলছেন। ফ্যাসিস্টের পতন হয়নি, ফ্যাসিস্ট আপনার নিজের ভিতরে আছে। আপনি এখনো পর্যন্ত ভিন্ন মতকে সহ্য করতে পারেন না। সাংবাদিক কাউকে কাস্ট করেছে, আপনি সাংবাদিককে 5টা গালি দিয়ে দিচ্ছেন। আপনারা কমেন্ট বক্স পড়বেন তাহলে দেখবেন ভিন্ন মত, মানে মতটা আমার পছন্দ না, সেখানে আমাকে গালি দিতে হবে অকথ্য ভাষায়। তাহলে আপনি কি ফ্যাসিস্ট না? আপনার যদি যে গালি দিচ্ছেন, আপনার যদি ক্ষমতা থাকতো আপনি ফাঁসিতে ঝুলিয়ে দিতেন। আপনিও তো ফ্যাসিস্ট আচরণ করছেন। কে বলেছে ফ্যাসিস্টের পতন হয়েছে? ফ্যাসিস্ট বসবাস করছে আমাদের প্রত্যেকের হৃদয়ের গভীরে। আমরা ফ্যাসিস্টকে লালন করছি। আমাদের এই জাতির ভাগ্যের পরিবর্তন হওয়া সম্ভব না। যতদূর আমার মনে হয় এই জাতির ভাগ্যের পরিবর্তন হওয়া সম্ভব না, কারণ এই জাতির প্রত্যেকটি মানুষ একে অপরের বিরোধিতা করে, একদম মানে যা খুশি তাই বলে। আমরা যদি এই জায়গাটাতে ঠিক হতে পারি তাহলে আশার বাণী হচ্ছে আমরা ভালো শাসক পাব। আমরা যদি সৎ হতে পারি নৈতিকভাবে সৎ চরিত্রের একজন মানুষ আর একজনকে ঠকাতে চায় না। দেখুন, আমি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আছি। আমার ইন্ডাস্ট্রিতে ওপেন ডোর পলিসি, যে আসে তাকেই নিয়ে নেওয়া হয় এবং কোনো টাকা পয়সা লাগে না, ফ্রি প্রোডাক্ট পারচেস করে। সেখানে যারা আসে আমি দেখেছি টেন্ডেন্সি মিথ্যা বলার, টেন্ডেন্সি প্রলুব্ধ করার। আমরা ট্রেনিং করাই যে মিথ্যা বলা যাবে না, প্রলুব্ধ করা যাবে না, নন কোয়ালিটি কোনো পার্সন যার এই বিজনেসটা করার যোগ্যতা নেই তাকে নেওয়া যাবে না। কিন্তু ওপেন ডোর পলিসি তো সে তাকেই নিয়ে আসে। আমরা বলেছি কোয়ালিটি বাছাই করে তারপর আনবা, যাদেরকে নেওয়া যায় তাদেরকে নিয়ে করবা, মিথ্যা বা ভুল স্বপ্ন কাউকে দেখাবা না। কিন্তু না, আমরা দেখেছি কি সবচেয়ে লোয়ার ক্লাস একজন পাবলিক, যার কোনো গতি হচ্ছে না, এমন ব্যক্তিকে নিয়ে এসে যে প্রোডাক্টটা তার লাগবে না সেই প্রোডাক্টটা ভুংচুং বুঝিয়ে ধরিয়ে দিচ্ছে। অনেক সময় প্রোডাক্ট নেওয়ার ক্যাপাসিটি থেকে সত্ত্বেও বলছে না প্রোডাক্ট এখন নিতে হবে না, প্রোডাক্ট পরে নিও, আপাতত কিছু অ্যাডভান্স করে তুমি কাজটা শুরু করো।
আবার যাদেরকে অ্যাডভান্স করাচ্ছে তাদেরকে যে পণ্য নেওয়াই দিবে, নেওয়ার জন্য ইনফ্লুয়েন্স করবে, সেটা করছে না। কারণ কি, ওই যে অ্যাডভান্স করিয়ে তো কমিশনের টাকা খেয়ে ফেলাচ্ছে, এরপরে যে ইনফ্লুয়েন্স করে পণ্যটা তাকে নিয়ে দিতে হবে, নিতে উদ্বুদ্ধ করতে হবে, এই ব্যাপারে তার মানসিকতা নেই। হাজার হাজার মানুষ মেনটেন করেছি গত 10 ইয়ার্স ধরে, এক দশক, 1 ডিকেড। ফেরেশতার মতো বাচ্চা, কেবল এসএসসি পাস করে ইন্টারমিডিয়েটে, যে দেখতে ফেরেশতার মতো, কিন্তু তার মধ্যে টেন্ডেন্সি মিথ্যা বলার টেন্ডেন্সি, আরেকজনকে প্রলোভন দেখানোর টেন্ডেন্সি, সঠিক কাজটা ট্রেনিং করে দক্ষতা অর্জনের প্রতি মানসিকতা নেই। শুরু করে আগে কিভাবে চিটিং করে, কিভাবে আরেকজনকে প্রলুব্ধ করে, নিজে জানে না, নিজে গাড়ি চালাতে পারে না, ওই গাড়িতে আরো 5 জন প্যাসেঞ্জার ডাকছে যে ওঠো ওঠো, কারণ প্যাসেঞ্জার উঠলেই তার প্রফিট। কিন্তু গাড়িটা যে চালাতে পারে না, আমাকে চালানোটা আগে শিখতে হবে, এই টেন্ডেন্সি নেই। বিজনেসটা নতুন এসেছি, আমাকে যে শিখতে হবে, এই টেন্ডেন্সিটা আমি দেখি নাই। তাহলে আমি এখান থেকে একটা জিনিস রিয়েলাইজ করলাম যে বাংলাদেশের প্রতিটা মানুষের একেবারে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এবং সিস্টেমের বাইরে কাজ করার যে মেন্টালিটি গ্রো হয়েছে দীর্ঘদিন ধরে, এটা আজকে না, শত শত বছর ধরে, যতক্ষণ না এই জাতির মধ্য থেকে রিমুভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই জাতির ভাগ্যের উন্নয়ন হবে না। দেখেন, আমাদের তো ধর্মীয় আলো আছে, আমরা ইসলাম মানি, কিন্তু যাদের মধ্যে ইসলামের আলো নেই তারা অনেক সৎ। ভুটানে আমরা খুব অবাক হয়েছি, ওদের মেন্টালিটিটা কেমন, কোনো একটা জায়গায় স্মোকিং জোন না, সেখানে কেউই স্মোকিং করছে না, অথচ এখানে আইন প্রকারক সংস্থার কেউ নেই, পুলিশ নেই, অথচ তারা স্মোক করছে না। কাউকে যদি করতে দেখে, বিদেশি কেউ জানে না, করা শুরু করেছে রাস্তাঘাটে দাঁড়িয়ে টাড়িয়ে, ওরা গিয়ে বলে যে এখানে করেন না, এখানে করলে কিন্তু আপনার ফাইন হবে। ফাইনের ভয় দেখাচ্ছে ঠিকই, কিন্তু ফাইনটা নেওয়ার লোকই তো এখানে নেই। 10,000 ফিট উচ্চতায় পাহাড়ের উপরে উঠেছি, সেখানে একদল মেয়ে এসে বাদাম ভাজা খেলো, বিয়ার খেলো, তারপরে চিপস খেলো, এবং এই সব কিছুর যে খোসা, এই খোসাটাকে পুটলিতে ভরে গাড়িতে করে নিয়ে চলে গেল, কারণ নির্দিষ্ট জায়গায় থ্রো করবে। আর আমাদের বাঙালিরা, আমরা এদিক ওদিক তাকিয়েই ঠুস করে ফেলে দিই। আমরা সবসময় চাই দুর্নীতি করতে, সিস্টেমের বাইরে গিয়ে কাজ করতে। আমাদের মধ্যে একটা মজ্জাগত ক্যারেক্টার ডেভেলপ হয়। আদালত কোটি কোটি টাকা খরচ করে আদালতের ভবন বানিয়েছে, অনেক সুন্দর ফিটিংস দিয়ে বাথরুম টাথরুম করা, কিন্তু সেখানে পেশাবখানার ভিতরে পায়খানা করে রেখেছে, ঢোকা যায় না। মানে ঢুকতে গেলে আগে একজন মানুষের বমি হয়ে যাবে, এত বিচ্ছিরি অবস্থা। কেন? কারণ ওখানে যে ক্লিনার, সে সঠিকভাবে দায়িত্ব পালন করছে না। দ্বিতীয় হচ্ছে, আমাদের মানুষদের সচেতনতার ঘাটতির কারণে সে ওখানে নোংরা করে আসছে। আপনি এভাবে করে যদি খোঁজ খবর নেন, যতগুলো সরকারি দফতর আছে, আদালতই না শুধু, সরকারি হাসপাতালগুলো একই রকম অবস্থা, অপরিষ্কার, অপরিচ্ছন্ন। আমরা মানুষেরও যেমন মানে বিচ্ছিরি রকমের রুচি, আমাদের মানসিকতা, ঠিক যারা জব করে এই সেক্টরগুলোতে তাদের অবস্থাটা এরকম, যে যেভাবে পারে ফাঁকি দিচ্ছে। তাহলে ওজনে তো সবাই কম দিচ্ছে। একজন ক্লিনার, সরকারি কোনো একটা প্রতিষ্ঠানের ক্লিনার পদে যে জব করে, সে তো ক্লিনিংয়ের কাজটা ভালোভাবে করছে না, তাহলে সেও কি ওজনে কম দেওয়ার প্রতিযোগিতায় নেমেছে না? যতক্ষণ না আমাদের বোধোদয় হয়, যতই আমরা ফ্যাসিস্ট করে চিৎকার করি, ওই একজনের পতন হবে তো আর একজন আসবে, এবং সেও আমাদের সাথে সেম আচরণটা করবে। কারণ এটাই আমরা ডিজার্ভ করি, এর চেয়ে ভালো কিছু আমরা ডিজার্ভ করি না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।